বিগত ১৬ বছরে ফ্যাসিবাদী সরকারের সীমাহীন দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে সামাজিক ও প্রাতিষ্ঠানিক খাত অকার্যকর হয়ে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি। তবে আগামী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে। আজ সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে এমন তথ্য দিয়েছেন তিনি। বিবৃতিতে তিনি বলেন, ব্যাংকিং খাতে মূলধন ফেরাতে শক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফেরাতে সরকার বদ্ধপরিকর। এছাড়া মূল্যস্ফীতি ৫ থেকে ৬% নামিয়ে আনা সরকারের লক্ষ্য। সেই সঙ্গে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়াও চলছে। অর্থনৈতিক সূচক নিম্নগামী। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে একটি ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে। ২০০৫ সালে ছিল 0.4467। ২০০৫-এর পর থেকে এই সূচকের ধারাবাহিক অবনতি হয়ে সর্বশেষ ২০২২ সালে এসে পৌঁছায় 0.499 পয়েন্টে। ২০০৫ সালে সবচেয়ে ধনী ৫% খানার আয় ছিল সবচেয়ে কম। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দল বিএনপি। আজ বেলা ১১টা থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়, যা চলবে ১২ এপ্রিল পর্যন্ত। আজ সকাল ১১টা থেকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফর্ম বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর শিল্প ও রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি জানান, আগ্রহী প্রার্থীরা ১২ এপ্রিলের মধ্যে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দিতে পারবেন। প্রতিটি ফর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে ২,০০০ টাকা এবং জমা দেওয়ার সময় জামানত হিসেবে দিতে হবে ৫০,০০০ টাকা। উল্লেখ্য, আগামী ১২ই মে ভোটের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আমরা আজকে ১০ তারিখ, আগামীকাল এবং আগামী পরশু দিন, এই ৩ দিন আমরা ফর্ম দেব এবং ফর্ম আমরা সংগ্রহ করব। এখানে জমা দেওয়ার কার্যক্রম একই সাথে চলবে, কারণ আমাদের সময় নেই। এর মধ্যে আপনাদেরকে হয়তো ডাকবে নির্বাচনী বোর্ড, তারপরে আরও বিভিন্ন বিষয়। ২১ তারিখের মধ্যে এটা জমা দিতে হবে নির্বাচন কমিশনে। সুতরাং সব কিছু মিলিয়ে সময় হাতে কম। আপনাদের আজ থেকে আমরা এখন উদ্বোধনের মধ্যে দিয়ে এখানেই আপনাদের কাছে ফর্ম বিতরণ হবে। যে ক্রাইটেরিয়াগুলো করা হয়েছে সেইভাবে আপনারা করবেন, ফর্ম নিয়ে যাবেন, রসিদ কাটতে হবে। শেরপুর ও বগুড়ার উপনির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, গতকালের নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বিএনপি ক্ষমতায় গিয়ে ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে। বগুড়া ও শেরপুরের দুটি আসনে আবারও পুনর্নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। আজ জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বিএনপি ক্ষমতায় গিয়ে ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে অভিযোগ করে তিনি বলেন, গণভোটের রায় নিয়ে সরকার দ্বিচারিতা করেছে। এ সময় গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া দেশের জনগণ ফ্যাসিবাদ থেকে মুক্তি পাবে না বলেও মন্তব্য করেন তিনি। সমাবেশ শেষে মিছিল করেন দলটির নেতাকর্মীরা। বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হওয়া মিছিলটি পল্টন মোড়, বিজয়নগর হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়। ভোটের ফলাফল কার্যকর করা ছাড়া এই জাতির সামনে কোনো পথ খোলা নেই। এখন সংকট আপনারা তৈরি করেছেন, আপনাকে এই সংকটের সমাধান করতে হবে। আপনি আসুন, এখনো জাতীয় সংসদে বিরোধী দলের সাথে বসুন। জুলাই সনদের অঙ্গীকার অনুযায়ী আপনারা হাতে যদি ভোট দিয়ে থাকেন, তো ভোটের যে ফলাফল, আমরা অন্য কিছু বলি না, আপনি যে হাতে ভোট দিয়েছেন সে হার ফলাফলই আপনি কার্যকর করুন। এটাই সংকটের সমাধান হবে। আর বগুড়া শেরপুরের কেন্দ্র দখল, মারামারি, হামলা, জাল ভোট, এর সাথে যুক্তদেরকে আপনি আইনের আওতায় আনুন। এই নির্বাচনের ফলাফল বাতিল করুন। এই দুটো আসনের নতুন নির্বাচনের তফসিল ঘোষণা করুন। এশিয়ান গেমসের হকি বাছাই টুর্নামেন্টে বাংলাদেশ পঞ্চম হয়েছে।
থাইল্যান্ডের ব্যাংককে আজ স্থান নির্ধারণী ম্যাচে ৩-২ গোলে তাইপেকে হারিয়েছে বাংলাদেশ। এর আগে বৃহস্পতিবার তারা হংকংকে হারিয়ে বাছাই টুর্নামেন্টের ন্যূনতম ষষ্ঠ স্থান নিশ্চিত করে এশিয়ান গেমসের নাম লিখিয়েছিল। ব্যাংককে বাংলাদেশের এই টুর্নামেন্ট শুরু হয়েছিল চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ পর্বের সেই খেলায় জিতেছিল লাল সবুজের প্রতিনিধিরা। আজ স্থান নির্ধারণী ম্যাচেও লড়াই করে জিতল বাংলাদেশ। ম্যাচের 7 মিনিটে আশরাফুল পেনাল্টি কর্নার থেকে প্রথম গোল করেন। এরপর আশরাফুল দ্বিতীয় এবং মেহরাব হোসেন সামিন তৃতীয় গোলটি করেন। দুটি গোল করে তাইপে। এতে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। নাটোরের গুরুদাসপুরে নন্দকুজা নদী রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে গুরুদাসপুর উপজেলার পৌর সদরের চাচকৈর নতুন গরুহাট সংলগ্ন নন্দকুজা নদীর তীরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় সচেতন নাগরিক, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, নন্দকুজা নদী একসময় এ অঞ্চলের প্রাণ ছিল, কিন্তু দখল, দূষণ ও অবহেলার কারণে নদীটি আজ অস্তিত্ব সংকটে পড়েছে। নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং দখল দূষণ বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। মানববন্ধন শেষে নদী রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান এলাকাবাসী। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সাম্প্রতিক সময়ে রাজস্ব আয় কিছুটা কমে গেলেও রপ্তানি কার্যক্রম এখনও স্বাভাবিক গতিতে চলছে। ১৯৯৪ সাল থেকে চালু থাকা এই বন্দর দিয়ে মূলত হিমায়িত মাছ, সিমেন্ট, ভোজ্য তেল সহ বিভিন্ন পণ্য ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে রপ্তানি করা হয়। তবে গত কয়েক বছরে বিশেষ করে ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের প্রভাবে বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। গত বছরের মে মাসে ভারত সরকার প্লাস্টিক, ফার্নিচার, প্রক্রিয়াজাত খাদ্য, ফল ও জুস, তুলাসহ কিছু উচ্চ চাহিদা সম্পন্ন পণ্যের আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ব্যবসায়ীদের মতে আখাউড়া স্থলবন্দরের মোট রপ্তানি আয়ের প্রায় অর্ধেকই এসব পণ্যের ওপর নির্ভরশীল ছিল। ফলে নিষেধাজ্ঞার কারণে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এবং সরকারের সম্ভাব্য বৈদেশিক মুদ্রা আয়ও কমে গেছে। ব্যবসায়ীরা দ্রুত কূটনৈতিক উদ্যোগ নিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান। সাভারের আশুলিয়ায় জেলা গোয়েন্দা পুলিশ একটি বিশেষ অভিযানে ৫ জন মাদক কারবারিকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে আশুলিয়ার খেজুর বাগান এলাকায় ডিবি উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে আটকদের কাছ থেকে একটি মোটরসাইকেল, চোলাই মদ তৈরির সরঞ্জাম এবং প্রায় ১০৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়। একই দিনে কুরগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা সহ মানিক নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে আশুলিয়া এলাকায় চোলাই মদ উৎপাদন ও মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকায় জ্বালানি তেলের তীব্র সংকটের কারণে আজ সকাল থেকে একটি পেট্রোল পাম্প সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। সরবরাহ বন্ধ থাকায় পাম্প কর্তৃপক্ষ কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়। এতে করে ব্যক্তিগত যানবাহন, মোটরসাইকেল এবং গণপরিবহন চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে পেশাদার চালক ও কর্মজীবীরা সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়ছেন। পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, সরবরাহ স্বাভাবিক হলেই আবার কার্যক্রম শুরু করা হবে। তবে কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিশ্চিত নয়। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে শিল্পাঞ্চল আশুলিয়ায় উদ্বোধন হয়েছে কোকো স্মৃতি আশুলিয়া প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার সকালে আশুলিয়া সদর ইউনিয়নের আউকপাড়া এলাকায় টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি নেতা নুরুল ইসলাম সরকার। উদ্বোধনী খেলায় আশুলিয়া রয়্যালস ও রাজাসন 11 দল অংশগ্রহণ করেন। আয়োজক কমিটি জানায়, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে মাসব্যাপী এই খেলার আয়োজন করা হয়েছে। সারা দেশে জ্বালানি তেলের চলমান পরিস্থিতি বিবেচনায় মাদারীপুর জেলা প্রশাসন ও জেলা পুলিশ যৌথভাবে বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করেছে। বৃহস্পতিবার ও শুক্রবার অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার এবং পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান শহরের মেসার্স সার্ভিক পেট্রোল পাম্প, মেসার্স মাদারীপুর পেট্রোল পাম্প সহ বিভিন্ন ফিলিং স্টেশন সরেজমিনে পরিদর্শন করেন। তারা তেলের বর্তমান মজুদ, সরবরাহ ব্যবস্থা এবং বিক্রয় কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। প্রশাসনের তদারকির মূল উদ্দেশ্য ছিল বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধ করা, সরকারি নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়া আতঙ্ক ও বিভ্রান্তি দূর করা।
সিরাজগঞ্জের সলঙ্গায় অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে যৌথ বাহিনী। শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব 12 এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরিজ তাজওয়ার শরীফ। তিনি জানান, বৃহস্পতিবার রাতে র্যাব 12 সদর কোম্পানির একটি চৌকস অভিযানিক দল এবং জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত যৌথভাবে সলঙ্গা থানার সাহেবগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় 709 লিটার ডিজেল, 5 লিটার মোবিল, 8 লিটার পুষ্টি সয়াবিন তেল এবং 42 লিটার রাইস ব্রান তেল জব্দ করা হয়। অভিযানে অবৈধভাবে জ্বালানি মজুতের দায়ে দাঁতপুর গ্রামের আব্দুস সালামের ছেলে জাহাঙ্গীর এবং বাসিদেবপুরের গ্রামের আনিসুর রহমানের ছেলে ইউনুসকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও 100 টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে 20 কেজি গাঁজা সহ 2 মাদক কারবারিকে আটক করেছে র্যাব। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব 11 সিপিসি 2 এর অধিনায়ক সাদমান ইবনে আলম এ তথ্য নিশ্চিত করেন। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বুড়িচং থানার গোবিন্দপুর এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় রবিনা আক্তার ও রিফাত নামে 2 জনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে 20 কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। শিল্পাঞ্চল আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়নের জামগড়া এলাকায় কিশোর গ্যাং, অস্ত্রের মহড়া ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চরম অস্থিরতা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, আধিপত্য বিস্তার ও দখলবাজিকে কেন্দ্র করে প্রায়ই গুলির শব্দ শোনা যাচ্ছে, যা পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। মঙ্গলবার চিত্রশাইল রাজা বাদশাহ মোড় এলাকায় 2 পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে অন্তত 4 জন গুলিবিদ্ধ হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ পারভেজের ভাই আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা থেকে জানা যায়, জামগড়া এলাকায় কুখ্যাত শুটার বাপ্পি ও কামরুল সহ তাদের সহযোগীরা আল আমিন, পারভেজ, তানভীর সহ আরও একজনকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গুরুতর আহত হন আল আমিন ও পারভেজ। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুবেল হাওলাদার জানান, ঘটনার বিষয়ে একটি মামলা গ্রহণ করা হচ্ছে। জড়িত আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। চাঁদপুরে গণভোটের রায় বাস্তবায়নে 11 দলীয় জোটের কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। শুক্রবার শহরের বাইতুল আমিন চত্বরে জুমার নামাজ শেষে কর্মসূচির উদ্বোধন করেন জেলা জামায়াতের আমির মোহাম্মদ বিল্লাল হোসেন মিয়াজি। কর্মসূচির বিষয়ে জেলা জামায়াতের আমির বলেন, বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে। জনগণের রায়কে তারা উপেক্ষা করছে। তারই প্রতিবাদে সরকার গঠনের 1.5 মাসের মাথায় তাদের রাজপথে আসতে হলো। গণরায় বাস্তবায়ন না হলে তারা ভবিষ্যতে আরও বড় কর্মসূচি দিতে বাধ্য হবে। এ সময় উপস্থিত ছিলেন 11 দলীয় জোটের নেতাকর্মীরা।